আসসালামু আলাইকুম। এবারের ১৫ই আগস্ট সম্পর্কে যদি কেউ মূল্যায়ন করতে বলেন, যদি আমার কাছে কেউ প্রশ্ন করেন, উত্তরে আমি বলব, অন্তত আমার অভিজ্ঞতার আলোকে, এবারের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শোকের দিনটি অন্যরকম এক ভাব গাম্ভীর্যপূর্ণ মানুষের কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে, কষ্ট যন্ত্রণার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে সত্যিকারের একটি প্রতিবাদী দিন হিসেবে উদযাপিত হয়েছে। এবং এবারের ১৫ আগস্টের মধ্য দিয়ে অনেকগুলো দিক আমাদের সামনে তার স্বরূপ উন্মোচন করেছে। একদিকে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সাধারণ মানুষদের অনেকেই যে সাহস নিয়ে, সত্যের পথ ধরে সাহস নিয়ে তারা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ৩২ নম্বরে শোক জানাতে গিয়েছিলেন। তারা মোটামুটি খানিকটা বলা যেতে পারে মবের শিকার হয়েছেন। রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আমরা দেখেছি। সরকারের রক্তচক্ষু কতটা প্রকট ছিল সেটি আমাদের সামনে উন্মোচিত হয়েছে। অন্যদিকে সরকারের বিরুদ্ধে মানুষের এক ধরনের নীরব প্রতিবাদ জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই সব কিছুর বিশ্লেষণ করব ছোট করে। আর অন্যদিকে এটিও বাস্তবতা, আওয়ামী লীগের ১৫.৫ বছরের যে টানা শাসন, সেই ১৫.৫ বছরের মধ্যে ১৫ই আগস্টকে কেন্দ্র করে যত ধরনের বিতর্কের সৃষ্টি করা হয়েছিল, সেখান থেকেও মানুষ কিছুটা হলেও পরিত্রাণ পেয়েছে। এই সব কিছুই আমার কাছে বাস্তব বলে মনে হয়। প্রথমত, ১৪ই আগস্ট সকাল থেকেই ৩২ নম্বরের সামনে জল কামান, সাজোয়া যান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, এসিপি রাখা হয়েছিল। এগুলো আপনাদেরকে আগেই জানিয়েছি। ১৫ই আগস্ট সকাল থেকেই ঘটল। ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর ৩২ নম্বরের ধ্বংসস্তূপের সামনে সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান বাজানো হলো। কারা করলো? এনসিপি নেতাকর্মীরা করেছেন। ১৫ই আগস্ট মধ্যরাত থেকে বিএনপির নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়েছিলেন। সে বিষয়ে পরে আসছি। তার আগে যে বিষয়টি গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন সাংবাদিকদের কাছে, ১৫ই আগস্টের কর্মসূচি যে কেউ পালন করতে গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই নির্দেশ মোতাবেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে। ধানমন্ডি থানার ওসি যখন সাধারণ মানুষদের অনেকে জামাত ইসলামী শিবির কিংবা এনসিপি নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মীদের হাতে, তখন পুলিশ নীরব ভূমিকা পালন করছিল। আবার পুলিশ কাউকে ধরে আটক করলো জিজ্ঞাসাবাদের জন্য। সেই অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধানমন্ডি থানার ওসি কি বলছেন যে, আপনারা হয়তো অনেকে লক্ষ্য করে থাকবেন, কিছুদিন আগে সেখানে ঢুকতে দেওয়া হবে না শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং সে বিষয়ে যখন শফিকুল আলমের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলো যে আপনার ইনস্ট্রাকশন ছিল, তিনি অস্বীকার করেছেন। যেহেতু সমালোচিত হয়েছে যে কোন আইনে সাধারণ মানুষের শোক শ্রদ্ধা জ্ঞাপন মানে কেউ করলে তাদেরকে আইনে আওতায় আনা হবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন, পুলিশ তো ইনস্ট্রাকশন পায় তাদের চিফের কাছ থেকে, আমাদের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশন দিই না। পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মতো করে কাজ করে। কি সুন্দর কথা, পাঠ্যপুস্তকে এগুলোই লেখা থাকে আর কি। যাই হোক, তো তিনি বলছেন যে গত কয়েকদিন আগে আমি কিছু মন্তব্য করেছিলাম, সেই মন্তব্য মোতাবেক পুলিশ হয়তো ধরে নিয়েছে, কিন্তু এগুলো আমাদের নির্দেশ না। সুর বদল করে ফেলেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে অবশ্যই সরকারের পক্ষ থেকে এই ধরনের নির্দেশনা ছিল। প্রশ্ন হচ্ছে যে যদি সুর তিনি বদল করেই থাকেন, যে সাধারণ মানুষদের কেউ শ্রদ্ধা নিবেদন করলে বা শোক জ্ঞাপন করলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, কিন্তু সারা বাংলাদেশ তো দেখলো একেবারে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, তার সারাদিনের উপার্জন ৪০০ টাকা দিয়ে ফুলের তোড়া কিনে শ্রদ্ধা নিবেদনের জন্য ৩২ নম্বরে এলেন। তাকে কিভাবে মবের মধ্যে ফেলা হলো, কিভাবে পিটুনি দেওয়া হলো সেই মানুষটিকে। একজন মাওলানা ২ খতম কুরআন পড়েছেন, তারপরে তার পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। তিনি বলছেন, আমি কোনো দল করি না,
কিন্তু বঙ্গবন্ধুকে আমি অস্বীকার করবো কিভাবে? এই দেশের স্থপতি যিনি, তার জন্য আমি দোয়া করতে পারবো না তার স্মৃতি বিজড়িত ভবনের সামনে এসে? তাকে হেনস্থা হতে হয়েছে। দুজন নারী মানে আমি যেটুকু দেখেছি, এর বাইরে থাকতে পারে, তাদেরকে হেনস্থা হতে হয়েছে। তাদের হাতের ফুল রাজপথে ছিন্ন ভিন্ন করে ফেলে দেওয়া হয়েছে। অনেকে গেছেন নীরব দর্শক হয়ে যে কি হয় দেখি, এবং মনে মনে শ্রদ্ধা জানাতে। এই সবই ইতিহাস। অনেকে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। যাই হোক, স্লোগান উঠল 15 আগস্ট মধ্যরাতে, 14 আগস্ট দিবাগত রাতে। তারেক ভাই কথা দিলাম 32 নম্বর দখলে নিলাম। বিএনপি নেতাকর্মীরা এই স্লোগান দিয়েছেন এবং সারাদিন সেখানে বিএনপি নেতাকর্মীরা ছিলেন জামাত শিবিরের সাথে। এই যে স্লোগান দেওয়া হলো, এই যে 32 নম্বর দখলে নেওয়ার কথা বললেন বিএনপি নেতাকর্মীরা, এর মধ্য দিয়ে বিএনপি আসলে কি অর্জন করলো? নাকি বিএনপি রাজনীতির দেউলিয়াত্ম প্রমাণ হলো? এবং একই সঙ্গে প্রমাণ হলো যখন 5 ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে কয়েকদিন ধরে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটি ভেঙে ফেলা হলো, গুড়িয়ে দেওয়া হলো, সেটির সঙ্গে বিএনপির একাত্মতা ছিল, বিএনপির অংশগ্রহণ ছিল, এবং সেটি প্রমাণ হয়েছে। কেন এই স্লোগানগুলো থেকে নিবৃত্ত রাখা গেল না? কেন সেখানে বিএনপি নেতাকর্মীদেরকে অবস্থান করতে হলো? এই রাজনীতির মধ্য দিয়ে বিএনপি আসলে কি অর্জন করতে পারলো? আমি নিজে ব্যক্তিগতভাবে বলে আসছিলাম 2024 5 আগস্টের পর থেকে তারেক রহমান তার রাজনৈতিক দূরদর্শিতা অনন্য মাত্রায় পৌঁছেছে। আমাদের ধারণাগুলো কি ভুল হয়ে যাচ্ছে তাহলে? এবং ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 আগস্ট রাত যে সয়লাভ হয়ে গেল শোক জানানোর মাধ্যম, বিশ্বাস করুন অনেককে আমি দেখেছি যারা আওয়ামী লীগের রাজনীতি বিন্দু মাত্র পছন্দ করে না, ঘোরতর আওয়ামী বিরোধী, তারাও বঙ্গবন্ধুকে নিয়ে শোক বার্তা দিয়েছেন, ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন, ফেসবুকের ওয়ালগুলো শোকে শোকে ছেয়ে গেছে। এই যে নীরব প্রতিবাদ, প্রথমে বলছিলাম, এটা কিসের জন্য? সরকারের এই যে বারবারন্ত, এই যে বাড়াবাড়ি, এইগুলোকে মানুষ তো ভালোভাবে নিচ্ছে না, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। এবং এটি স্পষ্টত সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। এবং এই যে নীরব প্রতিবাদ, এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়। আমি এই জন্যই প্রথমে বলছিলাম যে এটি খুবই সিগনিফিক্যান্ট। এবং শুরুতে আরো একটি কথা বলছিলাম যে কেন এবারে 15 আগস্ট এক অনন্য মাত্রা পেয়েছে। হয়তো রাজপথে মিছিল ছিল না, বঙ্গবন্ধুকে নিয়ে গান শোনা যায়নি উচ্চ স্বরে মাইকে, কালো ব্যাজ পরে কেউ র্যালিতে হাঁটেননি, এবং কাঙালি ভোজও হয়নি। তারপরও মানুষের যে আবেগ, সেই আবেগের যে বহিঃপ্রকাশ ঘটেছে তারও তো জানতে বাকি নেই। এবং এই কারণেই অনন্য মাত্রা আওয়ামী লীগের সর্বশেষ যে 15.5 বছরের শাসন, ক্ষমতায় থাকাকালীন সময় যেভাবে এই দিবসগুলো, মানে এই দিবসটি বিশেষ করে পালিত হয়েছে, চাঁদাবাজির অভিযোগ ছিল, রাষ্ট্রীয় কোষাগার থেকে অঢেল অর্থ অপচয়ের অভিযোগ ছিল, সেগুলো তো হয়নি। এবং ওই 15 আগস্টগুলো উদযাপিত হয়েছে আরোপিত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয়ভাবে বা জেলা মহানগর পর্যায়ের নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা র্যালিতে যেতে বাধ্য হয়েছেন, সারাদিন নানান কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। লোক দেখানো কর্মসূচি অনেকাংশেই ছিল, আমি বলবো না সব অংশে, অনেকাংশে লোক দেখানো কর্মসূচি ছিল। কিন্তু এইবার কোনো লোক দেখানো কর্মসূচি নয়। এইবার নেতাদের দৃষ্টি আকর্ষণের কোনো বিষয় ছিল না। সাধারণ মানুষের যে কষ্ট, যন্ত্রণা, রক্তক্ষরণ, সবকিছু যে বহিঃপ্রকাশ পার্সোনালি ঘটলো যার যার অবস্থান থেকে, সেটি আসলে না, দূর থেকে তালি দেয়। কিন্তু সুবিধাবাদী যে সমস্ত লোকজন, তারা কোনো অবস্থাতেই এই ক্ষমতাধর লোকজনের সমালোচনা পছন্দ করে না। অনেক লোককে আমি দেখেছি যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাদের কোনো সম্পর্ক ছিল না, চেনেও না, কিন্তু হঠাৎ করে তারা তৈলমর্দন শুরু করলো, এবং তাদের সেই তৈলমর্দনের কোনো কারণ নেই। এর কারণ হলো তারা সমাজের এমন একটা জায়গাতে আছে যে জায়গা থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যাওয়া, কোনো কিছু পাওয়া একেবারে অসম্ভব বিষয়। কিন্তু ওই যে তাদের মধ্যে যে অভ্যাস, তেল মারার অভ্যাস, ক্ষমতাধরদেরকে তোয়াজ এবং তদবির করার অভ্যাস, এই কারণে তারা
ডক্টর মোহাম্মদ ইউনূসের তোয়াজ এবং তসবির করা শুরু করলো এবং বলা শুরু করলো এমন সব আজগুবি অদ্ভুত কথা, যা কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান মূলত হানি করে। প্রশংসা করতে গেলেও কিন্তু অনেক সময় সম্মান হানি করে। একজন বুড়ো মানুষ, তাকে গিয়ে যদি বললেন যে ভাই আপনাকে দেখলে মনে হচ্ছে 22-23 বছরের যুবক, এটা তার জন্য অপমান। কেউ একজন কালো মানুষ, তাকে গিয়ে যদি বলেন ইস আল্লাহ যে আপনাকে কি সুন্দর চেহারা দিয়েছে, একেবারে নূর ঝলঝল করছে, তো এরকম অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক প্রশংসা মানুষের মৃত্যু ফাঁদ হয়ে দেখা দেয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করতাম, তিনি ভালো করুন, আমি মনে প্রাণে চাইতাম তিনি অন্তত পক্ষে 3-4 বছর থাকুন, মনে প্রাণে চাইতাম। এবং আমার কাছে মনে হতো যে উনি যদি ভালো করতে পারেন, তো ওনার মতো একজন মানুষ যদি 5 বছর 6 বছর দেশে থাকেন, 10 বছর থাকলেই বা আমাদের ক্ষতি কী? আমাদের দেশে তো আসলে প্রথাগত রাজনীতি, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, এই তো এর মধ্যে জাতীয় পার্টি দেশ চালিয়েছে, আওয়ামী লীগ দেশ চালিয়েছে, বিএনপিও চালিয়েছে, তারা কি করতে পেরেছে বা কী করবে এটা আমরা বুঝতে পারি, যেই লাও সেই কদু। জামাত নিয়ে আমাদের অনেকের এক ধরনের আধিক্ষেতা ছিল। তো সেই জামাত গত 11 মাসে যে ধরনের কর্মকাণ্ড করেছে, তারা যে সকল কথাবার্তা বলছে, তাদের যে তৎপরতা, এগুলো দেখে আমরা খুবই আতঙ্কিত যে এটি একটি আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র তারা বানিয়ে ফেলবে, কিংবা পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রতে তারা এটি পরিণত করবে। কাজে তাদের নিয়ে আমাদের আর কোনো আধিক্ষেতা নেই। আমরা মনে করি না যে জামাত বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টির চেয়ে ভালো দেশ চালাবে। অন্যদিকে এনসিপি যে নতুন যারা আসছেন, তারা একেবারে তরুণ। আমাদের এই দেশের প্রেক্ষাপটে তারা রাজনীতি করবেন, ক্ষমতায় আসবেন, দেশ চালাবেন, এই চিন্তা আমার কখনো ছিল না। আমি তাদেরকে কখনোই সমালোচনাও করিনি, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তারা দেশ চালাবেন, হয়তো চালাবেন আরও পরে, 10 বছর 15 বছর পরে। এর মধ্যে যারা এই বিপ্লবের নায়ক রয়েছেন, তারা এই সমাজে ইন জেনারেল কম্পিটিশন যেটা হয়, সেই কম্পিটিশনের মধ্যে যদি তারা টিকতে পারেন এবং 10-12 বছর পরে দেখা গেলেন তারাও একজন তোফায়েল আহমেদ হতে পারেন, আমির হোসেন আমু হতে পারেন, ইট ডাজ নট ম্যাটার। তো এইভাবে আমি আসলে তাদেরকে নিয়ে আলোচনা করতাম, সমালোচনা করতাম, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন আছেন। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস জীবনের একটা, তার রাজনৈতিক যে জীবন বা এই রাষ্ট্র ক্ষমতার যে জীবন, এটার একটা প্রান্তিক সীমায় অথবা একটা সন্ধিক্ষণে চলে এসেছেন। ইতিবাচক বলেন, নেতিবাচক বলেন, দুটোভাবেই আপনি বলতে পারেন। এখন যদি ইলেকশন হয়, তো ইলেকশন হলে আপনি দেখবেন যে ডিসেম্বর মাসে শিডিউল ঘোষণা করা হবে। তো এখন আগস্ট চলে যাচ্ছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস আছে হাতে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস হাতে আছে। নর্মাল নিয়ম হলো যে শিডিউল ঘোষণা যখন হবে, ডিসেম্বরে হবে, বড় জোরে যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্ষমতা আগস্ট মাসে আছে, এটা কমে 50% হয়ে যাবে সেপ্টেম্বর মাসে। আর অক্টোবর মাস থেকে তিনি ডে টু ডে ওয়ার্ক, মানে একেবারে তাকে মান্য করা দরকার, তাই সেইভাবে বাকি 2 মাস তার ক্ষমতা থাকবে বড় জোর 10%। আর যদি শিডিউল ঘোষণা করা হয়ে যায় ডিসেম্বর মাসে, তার ক্ষমতা থাকবে 5%। তখন পুরো রাষ্ট্রযন্ত্র, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে ক্ষমতা ভাগাভাগি করবে, তাদের মতো করে সব কিছু চালাবে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহামরি করার কিছুই থাকবে না, যেভাবে অতীতে কারোরইভাবে ছিল না। তো এনিওয়ে, নির্বাচন শিডিউল ঘোষণা করার পরে একেবারে উনি কার্যত ইনঅ্যাক্টিভ। তো সেই দিক থেকে যদি ধরেন নির্বাচন সঠিক সময় হবে, তিনি নির্বাচন দিবেন বা যা কিছু হবে, সেক্ষেত্রে তার এই সময়টা, কার্যকালের সময়টা আর মাত্র 1 মাস। এই 1 মাস তিনি আনাকুম জানাকুম দিনাকুম বা সারাদিন তওবা আস্তাগফিরুল্লাহ, উমরা, হজ, এই জিনিসগুলো করেই তাকে কাটাতে হবে। কাজে তাকে নিয়ে আর সমালোচনা করাটা আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে না। ফলে আমি উনি যখন নির্বাচনের ঘোষণা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, তখন থেকে আমি নীতিগতভাবে তার কোনো সমালোচনা করছি না এবং বাকি দিনগুলোতে করব না। এগুলো মানে আমার রিয়ালিটি। একজন দুর্বল, একজন অসহায়, তাকে নিয়ে আলোচনা করে লাভ কি? যখন একজন মানুষের ক্ষমতা থাকে, দাপট থাকে, তার সঙ্গে তখন আলাপ আলোচনা করা যেতে পারে। এমনকি উনি যদি চলেও যান ক্ষমতা থেকে, যাওয়ার পরে ওনার এই কার্যকাল নিয়ে আমি আলোচনা করব না। এর কারণ হলো তার সবচেয়ে দাপটের সময়গুলোতে আমি তাকে নিয়ে আলাপ আলোচনা করেছি। এখন যদি নির্বাচনের যে শিডিউল রয়েছে, সে অনুযায়ী নির্বাচন না হয়, নির্বাচনে অন্য কোনো জটিল অবস্থা তৈরি হয়, কিংবা ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস আরও ক্ষমতায় দীর্ঘদিন থেকে গেলেন, বা বিরূপ একটা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি তৈরি হলো, এমন তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ আসলো, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকতেও পারেন, নাও থাকতে পারেন। তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে একই অবস্থা। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যে উজ্জ্বলতা নিয়ে, শক্তিমত্তা নিয়ে, যা কিছু নিয়ে তিনি এসেছিলেন, এখন যা কিছুই হোক না কেন, একবার বটবৃক্ষ যদি পড়ে যায়, ও বৃক্ষ আর দাঁড় করানো যায় না। ছোটো বাবলা গাছ
আম গাছের চারা, কলা গাছ, এগুলোকে পড়ে গেলে দাঁড় করানো যায়, কিন্তু বটবৃক্ষ সেটা যদি পড়ে যায় সেটাকে কখনো আর দাঁড় করানো যায় না। আছে না, নদীর জোয়ার চলে গেলে ফিরে আসে শ্রাবণে, কিন্তু যৌবন জোয়ার যদি চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না। বিখ্যাত গান, নদীর জোয়ার চলে গেলে ফিরে আসে শ্রাবণে, সেই যে বাংলাদেশের একটা খুব বিখ্যাত গান। তো কিন্তু যৌবন জোয়ার চলে গেলে ফিরে আসে না। একইভাবে রাষ্ট্র ক্ষমতা এমন একটা জিনিস, এটা একবার হাত থেকে